আমন্ত্রণ সংবাদ সংযোগের সাথে আছি আমি সারা মেহজাবিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুক্রবারের পরও জুলাই জাতীয় সনদে সই দেওয়ার সুযোগ থাকবে। বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি আরও জানান, সনদ বাস্তবায়নে ৩১ অক্টোবরের মধ্যে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে কমিশন। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। অনেক অপেক্ষা, মত দ্বিমত ও জটিলতা পেরিয়ে অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদে। শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের উপস্থিতিতে হবে এই অনুষ্ঠান। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ঐতিহাসিক এ সনদে সব রাজনৈতিক দলের পাশাপাশি স্বাক্ষর করবেন কমিশনের সদস্যরাও। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আগামীকাল সেই সনদের অঙ্গীকারনামা অংশটুকুতে স্বাক্ষর দেওয়া হবে। পাশাপাশি কমিশনের যারা সদস্য তারা স্বাক্ষর করবেন এবং সর্বশেষে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা তাদের স্বাক্ষর করবেন। সনদের আইনি ভিত্তি, নোট অব ডিসেন্ট সহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে এতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানিয়েছে তরুণদের দল এনসিপি। সিদ্ধান্তহীনতায় আছে জামায়াতও। আমরা এখনো মনে করি যে সকলে অংশগ্রহণ করে স্বাক্ষর করবে। কালকেই আমরা সকলের স্বাক্ষর নিতে পারলেই সবচেয়ে ভালো, একটা উৎসবমুখর একটা আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন, এই প্রক্রিয়া তো তারা অংশীদার, ফলে এই অংশীদারিত্বের কারণে তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই আমার মনে হয় যে সেটা অংশগ্রহণের শরিক দল হিসেবে তাদের তো সেটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে। তবে সবার উপস্থিতি আশা করছে ঐকমত্য কমিশন। এদিকে ৩১ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে ঐকমত্য কমিশনের। এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চায় তারা। কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুক্রবারের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। একটা উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত করে। সো আপাতত আমার এইটুকু বলার আছে যে আপনাদের প্রশ্ন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জুলাই জাতীয় সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশের জন্য, তাই যে যেখানেই থাকুক না কেন এই ঐতিহাসিক মুহূর্তের যেন অংশ হন সে বিষয়ে অনুরোধ জানান তিনি। এতে আরও বলা হয়, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও সকলে এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছে। এটি সকলের একসঙ্গে উদযাপন করার সময় বলেও উল্লেখ করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলেছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রস্তুতি সম্পন্ন, তবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংসদ ভবনের প্রবেশ মুখে অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধারা। প্রস্তুতি, নিরাপত্তা সহ সব খবর নিয়ে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তো জানাবেন। পাশাপাশি আমরা শুনেছি যে সেখানে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন, তো কি বলছেন তারা, সেখানকার সার্বিক চিত্র সম্পর্কে জানাবেন।
জুলাই যোদ্ধারা কিন্তু ইতিমধ্যে দক্ষিণ প্লাজার যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এসে প্রবেশ করেছেন এবং যে আসনগুলো রয়েছেন তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে বসেছেন। এর আগে আমরা সকালে এখানে এসেছিলাম, আমরা যেটি দেখেছি যে তারা সংসদ ভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছিলেন এবং পরবর্তীতে প্রায় কিছুক্ষণ আগে তারা এই ভিতরে প্রবেশ করেন। তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো তারা পূরণের কথা বলছেন। তারা বলছেন যে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের যে মৌলিক অধিকারসমূহ সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান সেটি হয়নি, সেটি কিন্তু করতে হবে এবং রাষ্ট্র শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের যে মৌলিক অধিকারসমূহ রয়েছে, আজীবন ভাতা, কর্মসংস্থান, বাসস্থান ও পুনর্বাসন মর্যাদা এবং শহীদের আহতদের যে জুলাই আহত বীর ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন। এবং 2 নম্বরে যেটি বলেছেন যে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের যে সুরক্ষা ও দায়মুক্তি আইন সেটি করতে হবে এবং 2024 সালের যে জুলাই অভ্যুত্থানে চলাকালে যে সংগঠিত প্রশাসনিক বা সরকারি স্থাপনা ভাঙচুর, প্রতিরোধমূলক সংঘর্ষ অথবা আত্মরক্ষা, পুলিশ হত্যা, প্রয়োজনীয় গৃহীত পদক্ষেপের জন্য যে জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের দায়ী করা হবে না, এ লক্ষ্যে একটি বিশেষ সুরক্ষা আইন ও দায়মুক্তি প্রণয়ন ও বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি বলছেন যে সনদটি জাতির প্রতি একটি চিরন্তন অধিকার, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়, আহতদের স্বপ্ন বাস্তবায়িত হয় এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত হয় একটি ন্যায়ভিত্তিক ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে। এসব বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা যেটি বলছেন যে এই জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন, যাদের পরিবার শহীদ হয়েছেন তাদের পরিবার এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ প্লাজায় এসেছেন এবং তারা যেটি বলছেন যে তাদেরকে মঞ্চে ওঠার ব্যবস্থা করে দিতে হবে এবং তাদের যে নেতৃবৃন্দ আছেন তারা যেটি বলছেন যে ঐক্যমত কমিশনের সাথে তারা কথা বলবেন। ঐক্যমত কমিশন আসছেন এমনটা কিন্তু তারা জানাচ্ছেন এবং ঐক্যমত কমিশন আসলে তাদের সাথে কথা বলবেন এবং এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মঞ্চ রয়েছে এবং এই মঞ্চে জেলার অন্যান্য প্রান্ত থেকেও যে শহীদ জুলাই যারা রয়েছেন তারা আসবেন, সেক্ষেত্রে তাদের জন্য গেটে কোনো ধরনের বাধা না দেওয়া হয় সেই বিষয়গুলো তারা কিন্তু বলছেন এবং তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে চেয়ারে কিন্তু বসে আছেন এবং তাদের নেতৃবৃন্দ কিন্তু তাদের নির্দেশনা দিয়েছেন এবং এই তাদের অবস্থান হঠাৎ করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশের ক্ষেত্রে কিন্তু পুলিশের যে নিরাপত্তা, আমি একটু পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দেখাতে চাই যে তারা জুলাই আন্দোলনে যারা আহত এবং শহীদ হয়েছেন সেই পরিবার এবং যোদ্ধা যারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। তাদের সামনেই কিন্তু প্রায় শতাধিক পুলিশ সদস্য এখানে অবস্থান রয়েছে সেনাবাহিনী থেকে বিভিন্ন আইন শৃঙ্খলায় যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা কয়েকজন জুলাই যোদ্ধার সাথে কথা বলার চেষ্টা করব, একটু জানতে চাবো যে আপনাদের দাবি দেওয়া কী রয়েছে এবং আপনাদেরকে এখানে ইনভাইট করা হয়েছিল কিনা। না, আমাদেরকে এখানে কোনো ইনভাইট করা হয়নি। আমাদেরকে এখানে আমরা এসেছি এখানে জুলাই সংসদ সনদ সমাধান করার জন্য। আমাদের যেন আইনের স্বীকৃতি জুলাই সনদ সমাধান হয়, এই জন্য আমরা এই সংসদে আমরা ভেতরে ঢুকেছি। তারা 2-1 কথা বলছিলেন, আসলে মূলত তাদের যে প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধি কথা বলবেন। এর বাইরে কিন্তু তারা যে সকল জুলাই যোদ্ধা এখানে রয়েছেন তাদেরকে কথা বলা থেকে বিরত রাখার কথা বলছেন এবং আমরা একজনের সাথে কিছু কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তাদের যে কয়েকটি দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো মানা হবে এবং জাতীয় ঐক্যমত কমিশনে যে জুলাই সনদ আজকে বিকাল 4টায় স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে, সেই অনুষ্ঠানে এই দাবিগুলো বিয়োজন করার কথা বলেছেন। জানেন যে আজকে বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষর অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করার কথা রয়েছে। এ বিষয়ে কিন্তু বিএনপি গতকাল যেটি বলেছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তিনি কিন্তু বলেছিলেন যে এই জুলাই সনদ স্বাক্ষর করতে তারা রাজি, তবে তাদের যে নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো যদি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা জুলাই সনদ স্বাক্ষর করতে পারেন, এটা অপেক্ষা কথা বলেছেন। এবং এনসিপি যেটি বলছেন যে খসড়া না দেখা পর্যন্ত তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না এবং বাংলাদেশ জামাতে ইসলাম তারা যেটি বলেছেন তারা এই অনুষ্ঠানে আসবেন, তবে স্বাক্ষর করবেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা এখনও নিশ্চিত হয়নি। আজকে শুক্রবারে সেই বিষয়টি নিশ্চিত হবার কথা আছে। তারা গতকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি সেমিনারে কিন্তু তারা জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার তিনি কিন্তু এই কথা বলেছিলেন। দেখতেই পাচ্ছেন যে এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করে আছেন এবং তাদের যে দাবি তাদেরকে বাদ দিয়ে তাদেরকে কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এটি কাম্য নয় এবং এখন বর্তমানে যারা জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা রয়েছেন এবং সারা দেশ থেকে আরও অনেক জুলাই যোদ্ধা তারাও এখানে আসবেন এবং তাদেরকে তাদের দাবি দেওয়া সহ এবং তারা এখানে থাকবেন, এই বিষয়টি কিন্তু তারা বলছেন।
অপু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু। এবার রাখছু নির্বাচন প্রসঙ্গ। শেষ হয়েছে রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। 17টি হলের পূর্ণাঙ্গ ফলাফলে ভিপি ও এজিএস পদে ছাত্র শিবিরের জয়। আর জিএস পদে জয় নিশ্চিত করেছেন আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার। শুক্রবার সকাল 8টার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মুস্তাকুর রহমান। তিনি ভোট পেয়েছেন 12,687টি। এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন 11,497টি। শীর্ষ 3 পদে তৃতীয় পদ এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 6,975টি। এদিকে নির্বাচন সুষ্ঠু হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। তো এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি সেটা খুব আনন্দময় আর কি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেছেন। আমাদের ছাত্রছাত্রীরা তারা অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং তারা নিয়মকানুনের ভিতর দিয়ে তাদের নির্ভয়ে নির্বিঘ্নে মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এগুলো সবই আনন্দের ব্যাপার। তবে এর পেছনে বহু মানুষের কিন্তু প্রচণ্ড হাড়ভাঙা পরিশ্রম আছে, দীর্ঘদিনের পরিশ্রম আছে। আমাদের নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, তাদের কথাও বলবো আর কি। তো আমার মনে হয় যে এটা একটা টিম এফোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার সুফলটা আমরা পাচ্ছি আর কি। নিজস্ব ভেন্যু সেন্টার থাকা, শ্রেণীকক্ষে অনিয়মিত হওয়া এবং মোবাইল ডিভাইসের আসক্তির প্রভাবে গেল 5 বছরের তুলনায় এবার এইচএসসির ফলাফল বিপর্যয় হয়েছে কুমিল্লার শিক্ষা বোর্ডে। এছাড়া নকল প্রতিরোধে এইচএসসি পরীক্ষায় 162টি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ভেন্যু সেন্টার না থাকায় ফলাফল বিপর্যয় বেশি কুমিল্লা শিক্ষা বোর্ডে, বললেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। একই কারণ দেখিয়েছেন অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ঝরে পড়েছে 19,521 জন শিক্ষার্থী। পরীক্ষা পেছানো, ক্লাসে অনিয়মিত পাঠদান, সঙ্গে নিজের কলেজে ব্যবহারিক সহ নানা পরীক্ষা না হওয়ায় এবার ফল ভালো হয়নি। তো সকালে উঠে জানলাম যে পরীক্ষার ডেট পিছাইছে, এটাও একটা ছিল। আমি আমার রেজাল্ট নিয়ে যথেষ্ট বেশি স্যাটিসফাইড, কারণ এই বছর কুমিল্লা বোর্ডের পাশের হারটা সেরকম একটা আশাজনক না। আর শিক্ষকরা জানান, করোনা পরবর্তীতে শিক্ষার্থীরা ক্লাসে না আসা এবং ভেন্যু পরিবর্তনের প্রভাব পড়েছে ফলাফলে। 5 আগস্টের পরে তো একটা নতুন পরিস্থিতি যাচ্ছে, নতুন পরিস্থিতিতে নতুন সিস্টেমে মনে করেন যে পরীক্ষাটা হয়েছে। কিছু ভেন্যু সেন্টার ছিল যেগুলোকে বাদ দেওয়া হয়েছে, মূল সেন্টারে নিয়ে আসা হয়েছে। সেই ক্ষেত্রে কিছুটা রেজাল্ট হয়তো ছাত্রছাত্রীদের আগের তুলনায় একটু কমে গেছে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ফলাফলের ধারাবাহিক সাফল্য রেখেছে। এখানে পাশের হার 91.97, জিপিএ-5 পেয়েছে 479 জন। তবে ভিক্টোরিয়া কলেজে বিজ্ঞান বিভাগে পাশের হার 95%। আমার এখানে পাশের কলেজে স্কুলে আমি পরীক্ষা নিচ্ছিলাম, এতে করে তাদের অন্য কিছু আশ্রয়ের সুযোগ নেওয়া ছিল, এই সুযোগটা এখন বন্ধ হয়ে গেছে। আমাদের এই কলেজ থেকে গড় পাশের হার হলো 87.46। আর বিশেষ করে বিজ্ঞানের শিক্ষার্থীরা অনেক ভালো করেছে। এখানে আমাদের পাশে শতকরা হার 94.18। অভিভাবকরা বলছেন, অতিমাত্রায় মোবাইল আসক্তির কারণে ফলাফল বিপর্যয় হয়েছে। তাই কলেজে মোবাইল ব্যবহারের উপর আইন প্রয়োগ করা দরকার। তো যেখানে লেখাপড়া শিক্ষা বোর্ড থেকে না করছে যে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ, এখন এই মোবাইল বাচ্চারা দেখা যায় লেখাপড়া সবকিছু মোবাইলের মাধ্যমে দিতেছে। মেয়েরা দেখা যায় যে যেটা ওরা যেই টার্গেটটা ওরা ঠিক করে, সেই টার্গেটে পৌঁছার জন্য ওরা কিন্তু অনেক চেষ্টা করে। সেক্ষেত্রে একটা ছেলে দেখা যায় যে মেধাবী হওয়া সত্ত্বেও সে পরিশ্রমটা একটু কম দিতে চায়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার না করার আইন রয়েছে, তবে এ বিষয়ে অভিভাবক সহ সকলের সচেতনতা বাড়ানোর তাগিদ শিক্ষা বোর্ডের। ডিভাইসের প্রতি আসক্তি, এটা আসলে
আমাদের বোর্ডের থেকে কিছু বা আইন করে এটা সম্ভব নয়। এটা সামাজিকভাবে এরকম একটা সচেতনতা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমাদের ভবিষ্যতে আরও খারাপ। পরীক্ষায় বিচ্ছিন্ন নকল প্রবণতা ও অনিয়ম ঠেকাতে কঠোর হতে এইবারই প্রথম এইচএসসি পরীক্ষায় নিজস্ব ভেন্যু সেন্টার বন্ধ করে দেওয়া হয়। এর প্রভাব পড়েছে ফলাফলে। আমার বিশ্বাস যে সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে, আপনারা এই বিষয়ে একমত হবেন, যার কারণে আমাদের পরীক্ষায় ফলাফলে একটা প্রকৃত চিত্র উঠে এসছে বলে আমরা মনে করি। কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬টি জেলার মধ্যে পাশের হার কুমিল্লা জেলায় সর্বোচ্চ ৫২.১৫, দ্বিতীয় স্থানে বিবাড়িয়া জেলার পাশের হার ৫১.৮১, তৃতীয় লক্ষ্মীপুর ৪৮.৯৫। শরীফ আজাদ প্রীতম, ৭১। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের শিক্ষকরা। মাধ্যমিক পর্যায়ে পাকিস্তানে বেতন শুরু ৩০,০০০ টাকায় আর সর্বোচ্চ মালদ্বীপে ৯০,০০০ টাকা, আর বাংলাদেশে মাত্র ১৭,৫০০ টাকা। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টা সামনে এলেই রাষ্ট্রের সক্ষমতায় টান পড়ে। কয়েকদিন ধরে বিভিন্ন ভাতা বাড়ানোর আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শাহনাজ শারমিনের প্রতিবেদন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় কিংবা প্রেস ক্লাবে মানুষ গড়ার কারিগররা রাস্তায় রোদ বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায় সোচ্চার। সরকারি বড় পদে আসীন নিজের গড়া ছাত্রদের কাছেই দাবি জানাচ্ছেন শিক্ষকরা। সেই আন্দোলনে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর নানা নিপীড়ন, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলছেন আইনজীবী। আমাদের মাইন্ডসেটটাই আসলে পশ্চাৎপদ, খুবই পশ্চাৎপদ। সেই কারণে শিক্ষকদের প্রতি আচরণটা আমার মনে হয় যে খুব আনরিজনেবল, এবং সেখানে তাদের সাথে বসে যে বিষয়গুলো সমাধান করা যেত সেটাকে বল প্রয়োগ করাটা খুবই অসৌজন্যমূলক। বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা কেমন? সরকারি পর্যায়ে প্রশাসন বা পুলিশ ক্যাডারদের তুলনায় শিক্ষা ক্যাডারের সুযোগ সুবিধার কোনো তুলনাই করা যায় না। তাহলে বেসরকারি এমপিওভুক্তদের অবস্থা কেমন হতে পারে তা বলাই বাহুল্য। দক্ষিণ এশিয়ার শিক্ষকদের বেতন শুরুর পরিসংখ্যান বলছে, পাকিস্তানে সবচেয়ে কম ৩০,০০০ আর সবচেয়ে বেশি মালদ্বীপে বেতন শুরু হয় ৯০,০০০ টাকা, যেখানে বাংলাদেশে মাত্র ১৭,৫০০ টাকায়। বাংলাদেশে কেন এই পরিস্থিতি? শিক্ষায় বাজেট সহ সব ক্ষেত্রে শিক্ষকদের সুবিধা বাড়াতে গেলেই শুধু সরকারের সক্ষমতা হারিয়ে যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারের সক্ষমতা বিবেচনায় ৫ থেকে ২০% বলেছেন তারা, যে বাড়ি ভাড়ার ভাতাটা, যেখানে মানে আমলাতান্ত্রিক কারণে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে সরকারের সক্ষমতার কোনো কার্পণ্য আমরা দেখিনি। শিক্ষকদের ক্ষেত্রে কেন কার্পণ্য? আমার জিডিপিতে আমরা বলি জিডিপির 1 আমরা দিচ্ছি, কেন 5% দিচ্ছি না ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী? আমরা তো স্যাটেলাইট পাঠাই, আমরা তো সাবমেরিন কিনি, আমরা তো রাফায়েল কিনি, আমরা তো ওই যে এয়ারবাস কিনি, আমাদের সেখানে টাকা আছে, শিক্ষকদেরকে দেওয়ার জন্য টাকা নাই। রাষ্ট্র যদি শিক্ষা খাতের সব পর্যায়ে এই বৈষম্য না কমায়, তবে মর্যাদাপূর্ণ সমাধান কখনোই হবে না বলে মনে করেন শিক্ষক ও বিশেষজ্ঞরা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। ১৭ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের ইপিজেড এলাকায় কারখানার আগুন। তবে আগুন পুরোপুরি নেভেনি, এখনও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে। সকাল ৭:15টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নেভাতে এখনও কাজ চলছে। ফায়ার সার্ভিসের সাথে ঘটনাস্থলে আছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আর আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও ইপিজেডের পক্ষ থেকে আলাদা 2টি কমিটি করা হয়েছে। রাজীব বড়ুয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। ১৭ ঘন্টার আগুনে পুড়ে গেছে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানার পুরো ভবন। তবে এখনও পুরোপুরি আগুন নেভেনি, ধোঁয়া উঠছে ভবনের বিভিন্ন অংশ দিয়ে। আর সেই আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিস সহ 3 বাহিনীর সদস্যরা। এই কারখানাটিতে তোয়ালে ও চিকিৎসা সরঞ্জাম তৈরি হতো, যে কারণে দাহ্য পদার্থ থাকায় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়। তবে সবার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বিল্ডিং কোডের যে নিয়ম, সেই নিয়মটা মেনে করা হয়নি, কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না।
যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। এবং আপনারা জানেন যে এই বিল্ডিংটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছিল, যার কারণে এটা কিন্তু আপনার 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে যেটা হয়, যেটা আরসিসি কলামটা কিন্তু এটা তার কলামের যে স্ট্রাকচারের যে স্ট্রেংথ এটা ছেড়ে দিয়েছে। এবং আপনারা এখনই দেখলে বুঝতে পারবেন যে এটা বিশেষ করে ৫ম তলা থেকে ৮ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে। এদিকে ভবনটি পুরো নিয়ম মেনেই বানানো হয়েছিল বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ, যে কারণে সব কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আর আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটিও করা হয়েছে। আমরা ব্যবসার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের এখানে একজন ফায়ারের একজন পরিচালক, একজন আমাদের অবসরপ্রাপ্ত পরিচালক, আমাদের চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডের ফায়ার কনসালটেন্ট হিসেবে উনি নিয়োজিত আছেন। উনি নিয়মিতভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে ফায়ারের কমপ্লায়েন্সগুলি মনিটর করেন, অডিট করেন এবং ওনার তত্ত্বাবধানে আমরা একটা কমিটি করব। এই কমিটির মাধ্যমে আমরা হয়তো 7 দিনের মধ্যে একটা তদন্ত করে আমাদের দাপ্তরিক যে তদন্ত কমিটির ফলাফল, সিদ্ধান্ত বা মতামত এটা আমরা জানাই দেব। এর আগে বৃহস্পতিবার দুপুর 2টার কিছু আগে আগুন লাগে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায়। 7 তলায় আগুনের সূত্রপাত হলেও সন্ধ্যা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মনিরা কাজুরি, ৭১। মিরপুর 11 নম্বরের পলাশনগর এলাকার সবগুলো শাখা সড়ক একসাথে কেটে ফেলে রাখা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার জন্য রাস্তা খুঁড়ে পাইপ বসিয়ে পিট তৈরি করে 1.5 মাস ধরে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে যাতায়াত দুর্ভোগে স্থানীয়রা। পিটের উপর স্ল্যাব না থাকায় আছে দুর্ঘটনার আশঙ্কা। ময়লা আবর্জনা আর দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। সুমন মাহমুদের প্রতিবেদন। ঢাকার মিরপুর 11 নম্বরের পলাশনগরের এই দৃশ্য যেন নগর উন্নয়নের নামে এক চরম ভোগান্তির প্রতিচ্ছবি। উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন 5 নম্বর ওয়ার্ডের পয় নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য শুরু হওয়া সংস্কার কাজ এখন হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের জন্য এক ভোগান্তির কারণ। গত 1.5 মাসে কেউ এসে কাজের অগ্রগতি বা নিরাপত্তার ব্যবস্থা তদারকি করেননি। রাস্তা কেটে পিট তৈরি করা হলেও বসানো হয়নি স্ল্যাব। ফলে প্রতিদিন স্কুলগামী শিশুদের চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি। বাচ্চারা ঘর থেকে বেরোতে একটু সমস্যা হয়, কারণ এখান থেকে বের হলেই এখানে রিস্কি হয়ে যায়। বৃষ্টি হলে চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়, বাচ্চাদের পিছলে হয়ে যায় একেবারে। অন্যদিকে বাজার সদাই করতে যাওয়াও হয়ে উঠেছে এক বড় চ্যালেঞ্জ। কাটা রাস্তা, ময়লার স্তূপ আর কাদামাটিতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। যারা মুরব্বী বয়স্ক মহিলা এই যে পড়ে গেল, চোখের সামনে মহিলা পড়ে গেল, বিরাট সমস্যা। এটা তো ঠিকমতো না করে ফেলে রাখলে এটা তো মানুষের কাজ না। এই যে লাইনটার দুর্গন্ধটা আসে, এটি অসুবিধাটা। আমরা তো মনে করছিলাম যে তাড়াতাড়ি হয়তো কাজটা হয়ে যাবে। 6 মাস হয়েছে এই রাস্তাটা এইভাবে অর্ধেক কাইটা কিছু করে কিছু এগুলো রাস্তাটা ব্যবহারের অনুপযোগী। রাস্তার উপর ফেলে রাখা রাবিশ আর ময়লা সরানোর কোনো উদ্যোগ নেই। এমনকি প্রধান সড়ক ঠিক থাকলেও আশেপাশের প্রায় ডজনখানেক শাখা সড়ক একযোগে কেটে ফেলা হয়েছে। আমাদের এখানে রোগী, তারপরে আমরা সাধারণ জনগণ এই রাস্তাতে চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে। বস্তা লুই আইতারি না, বৃষ্টি হলে পড়ে যায়, বস্তা মেন রোডে রেখে তা আমার লাগে মাথাত করে। বাসা বাড়ি চেঞ্জ করতে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, খুব অবর্ণনীয় কষ্ট হয়েছে আমাদের। পথচারীর নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সিটি কর্পোরেশন বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হবে। সব ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত মিনিস্ট্রি থেকে নিয়ে এসেছি যে আমরা যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, এখন যেহেতু এই মামলাজনিত কারণে বা জনগণের অনিচ্ছার কারণে এই রাস্তাগুলোতে ল্যান্ড অ্যাকুইজিশন ছাড়া আমরা প্রজেক্ট করছি এবং এগুলো তারা কপারেশনটা পাচ্ছি না। আমরা আপাতত যেখানে যেটাই পাচ্ছি ওইভাবে আমরা কার্পেটটা শেষ করে যাব। উন্নয়ন হোক, তবে তাতে আপত্তি নেই স্থানীয়দের, কিন্তু পরিকল্পনা আর সমন্বয়ের ঘাটতির পাশাপাশি তদারকির অভাব। এই উন্নয়ন যখন দুর্ভোগে পরিণত হয় তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই দুর্ভোগের দায় কার? সিটি কর্পোরেশন না ঠিকাদারি প্রতিষ্ঠানের? সুমন মাহমুদ, ৭১, ঢাকা। যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বগুড়া পুলিশ লাইনের মালখানায় জব্দ করে রাখা বহু মালামাল। এর মধ্যে কোনো কোনো মালামাল মামলার আলামত হিসেবেও রাখা হয়েছে। লোকজনের অভিযোগ, মামলা শেষ হতে এসব পণ্য আর ব্যবহার উপযোগী থাকে না। পুলিশ কর্মকর্তারা জানান, আইনি জটিলতায় তারা চাইলেও জব্দ করা এসব পণ্য নিলাম করতে পারেন না। জায়গার সংকটের কারণে মালামালের ঠিকঠাক যত্ন নেওয়া যাচ্ছে না। এস এম আবু সাইদের প্রতিবেদন।
প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত যানবাহনের এক ভাগাড়, কিন্তু এটি আসলে বগুড়া পুলিশ লাইন্সের মালখানা। এর একদিকে পড়ে আছে মোটরসাইকেলের স্তূপ, অন্যদিকে মরিচা ধরে নষ্ট হচ্ছে প্রাইভেট কার, বাস, ট্রাক আর অটোরিকশা। একই রকম অবস্থা বগুড়ার সবগুলো থানা ও ডিবি কার্যালয়ের মালখানা। জব্দ হয়ে আছে শত শত গাড়ি। এলাকার মানুষের দাবি দ্রুত জব্দ করা মালামালগুলো সংরক্ষণ করা হোক, প্রয়োজনে নিলামে বিক্রি করে দেওয়া হোক। যে টাকা পয়সা জমা হতো ওগুলো দিয়ে দেশে কাজ করা হতো, আর দেশটা ভালোভাবে পরিবেশন করা হতো, দেশে উন্নয়ন হতো। এইগুলো মিশে অযথা পড়ে রাখার থেকে এগুলো অকশনের মাধ্যমে ছেড়ে দেওয়াটা বেটার। গাড়ি আমার মতো নিরীহ অনেক মানুষই আছে এরকম গাড়িগুলো ধরছে, ধরার পর দেখেন বছরের বছর এখানে নষ্ট হয়ে যাচ্ছে, এটাতে রাষ্ট্রেরও একটা ক্ষতি হচ্ছে। এ নিয়ে বগুড়ার একজন অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় এই বিপত্তি। রাখার জায়গা সংকটও একটা বড় সমস্যা। মাদক মামলা আলামত হওয়া, মাদক মামলা শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিষ্পত্তি হয়ে থাকে না। তো নিষ্পত্তি না হওয়ার কারণে এগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হয়, এবং সংরক্ষণ করার জন্য মালখানা যথাযথ পরিমাণ যে জায়গা থাকার কথা যথেষ্ট পরিমাণ সেটা নেই। এ নিয়ে জেলা প্রশাসক জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিলাম বা মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। কোর্টের নির্দেশনা ছাড়া কিন্তু অকশন দিতে পারে না। তখন সেই ক্ষেত্রে ধরেন যিনি ভিকটিম তিনি কিন্তু এটা একটা চাইতে পারেন আদালতের কাছে যে এটা ফেরত দেওয়ার জন্য, সেই ভিকটিমকেও ফেরত দিতে পারে, অথবা আদালত চাইলে যিনি জব্দ করেছেন প্রসিকিউটরকেও তিনি হচ্ছে গিয়ে এটা ডিসপোজ করার জন্য নির্দেশনা দিতে পারেন। মামলার আলামতের ডিসপোজালের বিষয়ে আসলে আদালতের উপরেই ন্যস্ত, আদালতের নির্দেশনা না থাকলে এটি সম্ভব না। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন সরকারি কৌশলী। যে এইখানে আমাদের আইন মন্ত্রণালয় আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, যৌথভাবেই হোক আর যেভাবে হোক বগুড়ায় কোর্ট অঙ্গনে একটা মালখানা প্রতিষ্ঠিত করুক, যার মাধ্যমে কোনো আলামত, মামলার কোনো আলামত নষ্ট হবে না, এটা আমরা প্রত্যাশা করি। পুলিশের তথ্য অনুযায়ী এই মুহূর্তে সারা জেলায় জব্দ রয়েছে 9টি মাইক্রোবাস, 49টি প্রাইভেট কার, 58টি পিকআপ ভ্যান, 19টি সিএনজি চালিত অটোরিকশা, 415টি মোটরসাইকেল, 28টি ইজি বাইক, 5টি ভ্যান এবং 4টি সাইকেল। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলায় আরও 246টি যানবাহন পড়ে আছে অরক্ষিত অবস্থায়। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া। সাম্প্রদায়িকতা, সহিংসতা বা সংঘাত নয়, বরং লালন ফকির প্রচার করেছেন তার জাতপাতহীন মানব ধর্ম। তার সেই চর্চা এগিয়ে নিতে এবারও বাউল সম্রাটের জীবনকর্ম, ধর্মদর্শন, মরমী সঙ্গীত ও চিন্তা চেতনা থেকে শিক্ষা নিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভক্ত অনুরাগীরা। শুক্রবার সন্ধ্যায় গুরু কার্যের মধ্য দিয়ে শুরু হবে 3 দিনের লালন তিরোধান দিবস 2025। কালী নদীর পাড়ে আলোচনার সভা ও সারারাত মুক্ত মঞ্চে থাকবে সঙ্গীত চর্চার আয়োজন। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। একদিন আগেই এসে গেছেন বেশিরভাগ ভক্ত। লালন মাজার চত্বরে ছোট ছোট খণ্ড হয়ে সুরে সুরে শুদ্ধ লালন চর্চায় মেতেছেন তারা। লক্ষ্য লালন সাইজির দর্শন পাওয়া আর অচেনাকে চেনা। তাদের বিশ্বাস মানব ধর্ম সবচাইতে বড় ধর্ম। লালনের সমস্ত গানে সেই মানব ধর্মের কথাই বলা হয়েছে। আর একমাত্র লালনের বাণী মনের ভিতরে ঠিকঠাক ধারণ করতে পারলেই মানুষ নিজেকে চিনতে ও জানতে পারে। সারা বিশ্বের মানুষ সাইজির এই জ্ঞানটাকে যদি ধারণ করতে পারে, তাহলে আর মানুষের কলহ, মানুষের ভেদাভেদ, মানুষে মারামারি, হানাহানি কোনো কিছুই থাকবে না। এখানকার টানেই আমি এখানে আসছি, আসে আমার খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। এই সাইজের দর্শন আমরা যখন নিই তখন থেকেই আমার মন ভালো হয়ে যায়। ফকির লালন শাহের গোটা জীবন দশা জানতে ও বুঝতে আখড়ায় আসতে পেরে ধন্য মনে করেন দর্শনার্থীরা।
বুঝতেছি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসা একটা মিলন মেলা এবং এটা একটা ভ্রাতৃত্ব এবং একটা সম্পর্ক বিল্ড আপের একটা জায়গা। এখানে আসলে অনেক কিছু ম্যাটার করে না। এখানে সব ধর্মের মানুষরা আছে, দেন এখানে সবাই গান বাজনা করতেছে, দেন এখানে সবাই অনেক ভালো আনন্দ করতেছে, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা পুলিশ উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। মূল প্রোগ্রামের অংশ হিসেবে আমরা ইতোমধ্যে সাইজিদ ধামের যে প্রয়োজনীয় প্রস্তুতি সেটি সম্পন্নের পথে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা এবার পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন থাকবে। ভক্তরা মনে করেন অহিংসার বাণী ও জাতহীন দর্শনের বাস্তবায়ন করতে পারলেই শান্তি আসবে সর্বময়। সার্থক হবে এই আয়োজন। শরীফ আজাদ প্রীতম,